না স্যার। ওকে, তাহলে গতকালে আমরা করেছিলাম এই 1 নম্বর ম্যাথটা। এই 1 নম্বর ম্যাথের মধ্যে আমরা শুধুমাত্র আমাদেরকে দ্রবণ এবং দ্রব দেওয়া ছিল, সেখান থেকে আমরা দ্রাব্যতার পরিমাণটা নির্ণয় করেছিলাম। তো আরেকটা কাজ তোমাদেরকে দিয়েছিলাম একটু দেখে রাখার জন্য। তো আজকে তোমরা প্রথমে প্রশ্নটা লিখে ফেলো, অথবা তোমাদের সামনে যদি বই থেকে থাকে, তোমাদের বইতে কত পৃষ্ঠা স্যার এটা? গত আমি বলেছিলাম 150 পৃষ্ঠা। আমাদের অক্ষরপত্র বইয়ের 150 পৃষ্ঠায় যে 2 নম্বর ম্যাথটা আছে উদাহরণ 2-তে, সেই ম্যাথটার প্রশ্নটা তোমরা লিখে নিতে পারো খাতায়। তাহলে আমি প্রথমে প্রশ্নগুলো দিচ্ছি, পরবর্তীতে এই প্রশ্নগুলো তোমরা তুলে নাও। আমি এটা স্লাইডটা কেটে দিয়ে আমি ইয়াতে চলে যাবো, বোর্ডে চলে যাবো। প্রশ্ন 2টা তোমরা লিখে দিতে পারো যদি হাতের কাছে বই না থাকে। আর যদি হাতের কাছে বই থেকে থাকে, তোমাদের 150 এবং 151 পৃষ্ঠার উদাহরণ 2 এবং 3 আমি দিয়েছি মূলত। সরি, উদাহরণ 3 এবং 4। 150 এবং 51 পৃষ্ঠার উদাহরণ 3 এবং 4, এখানকার 2 এবং 3 নাম্বার ম্যাথ। যদি বই থাকে দেখো বই থেকে, অথবা যদি বই না থাকে প্রশ্ন 2টা লিখে নিতে পারো। ঠিক আছে? তো সময় হচ্ছে কতক্ষণ? কতক্ষণ দেওয়া যায়? 2টা প্রশ্ন লিখতে কতক্ষণ লাগবে? 2 মিনিট। আচ্ছা, এই 2টা প্রশ্ন লিখে নাও। আচ্ছা, লেখার সময় এই পেজ গ্যাপ রাখবো, অর্থাৎ একটা প্রশ্ন লিখে এক পেজ খালি রেখে এরপরে পেজ আবার দ্বিতীয় প্রশ্ন লিখে। ঠিক আছে? একটু গ্যাপ রাখো যাতে আনসার গুলো তুলতে পারো। কেউ কি কিছু বলছো? তোমরা প্রশ্নগুলো তুলতে থাকো, আমি 2 নাম্বারটার সমাধানটা লিখি। স্যার, প্রশ্ন 2টা কি তোলা হয়েছে? সারা নাই। প্রশ্ন 2টা কি লিখে হয়েছে নাকি বই আছে তোমাদের সামনে? কোনটা? স্যার বই আছে। বই আছে, প্রশ্ন তোলার প্রয়োজন নেই। স্যার স্ক্রিনশট মারি রাখছি তাও। আচ্ছা, ওকে, তাহলে আমি এখন তাহলে স্লাইডটা বাদ দিয়ে আমি ভিডিওতে চলে যাচ্ছি সরাসরি। তোমরা কি ফুল বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। লেখা কি পড়া যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে ম্যাথ করা শুরু করতেছি। তাহলে দেখো, আমাদেরকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে 5 গ্রাম দ্রব আছে। প্রথম কথাটা একটু পড়ে দেখো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাওয়া গেল। তার মানে এখানে দ্রবের পরিমাণ হচ্ছে কতটুকু স্যার? 25 গ্রাম দ্রবণকে বাষ্পীভূত করার পরে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব পাইছে। তার মানে দ্রবের পরিমাণ হচ্ছে এখানে 5 গ্রাম। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব আছে 5 গ্রাম।
তাহলে 25 গ্রামের মধ্যে যদি 5 গ্রাম দ্রব থাকে, আমাদেরকে অসম্পৃক্ত দ্রবণটার পরিমাণ কতটুকু দেওয়া আছে একটু দ্বিতীয় লাইনটা খেয়াল করো তো। ওই তাপমাত্রায় 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, তার মানে আমাদের অসম্পৃক্ত দ্রবণটার পরিমাণ কতটুকু দেওয়া আছে 100 গ্রাম। 100 গ্রাম। এখন আমরা এই যে 25 গ্রামের মধ্যে যে আমরা 5 গ্রাম দ্রব পেয়েছি, তাহলে আমরা দেখবো যে 100 গ্রামের মধ্যে আসলে দ্রব কতটুকু আছে। তাহলে এখান থেকে লিখতে পারি যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব আছে 25 5 গুণ 100 গ্রাম, তাহলে এখানে আসবে 4 4 5 20 গ্রাম। তাহলে আমাদের যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, সেই অসম্পৃক্ত দ্রবণের মধ্যে আমরা দ্রবের পরিমাণ পেলাম 20 গ্রাম। তাহলে এখন দ্রাবক কতটুকু হবে স্যার এখানে বলতে পারবে? দ্রাবকের পরিমাণ কতটুকু হবে স্যার 100 থেকে 20 মাইনাস দ্রবণ হচ্ছে 100 গ্রাম, দ্রব হচ্ছে 20 গ্রাম, তাহলে দ্রাবক কতটুকু হবে 80 গ্রাম। 80 গ্রাম। লিখতে পারি সুতরাং দ্রাবকের পরিমাণ হচ্ছে 100 বিয়োগ 20 গ্রাম। তো দ্রাবকের পরিমাণকে আমরা সাধারণত কি দিয়ে প্রকাশ করি স্যার? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এটা একটু লিখে নাও, অথবা এখানে লিখি। দ্রাবকের পরিমাণ ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইকুয়ালস টু হচ্ছে 100 মাইনাস 20 গ্রাম, অর্থাৎ 80 গ্রাম। তাহলে আমরা এই অসম্পৃক্ত দ্রবণটার মধ্যে দ্রব পাচ্ছি 20 গ্রাম এবং দ্রাবক পাচ্ছি 80 গ্রাম। এখন আমাদের পরবর্তীতে বলছে যে এই অসম্পৃক্ত দ্রবণটাকে, এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে গেলে আরো কতটুকু দ্রব যোগ করতে হবে, তার মানে আমাদেরকে দ্রবের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে এই অসম্পৃক্ত দ্রবণটাকে আমরা সম্পৃক্ত করতে গেলে আমাদেরকে কি পরিমাণ দ্রব যোগ করতে হবে সেটা নির্ণয় করতে হবে। বোর্ডকে দেখা যায়? জি স্যার। ওকে, তাহলে এখন আমরা জানি আমাদেরকে একটা দ্রাব্যতার মান দেওয়া আছে। দেখো প্রশ্নের মধ্যে, যদি আমি এখানে টাইপ করতে ভুলে গেছি, তো প্রশ্নের মধ্যে দেখো তোমাদের একটা দ্রাব্যতার মান দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটির দ্রাব্যতা হচ্ছে 40। ঠিক আছে, আমাদেরকে দ্রাব্যতার মান, এই দ্রবণটার দ্রাব্যতার মান দেওয়া আছে 40। তাহলে দ্রাব্যতা যদি 40 দেওয়া থাকে, তাহলে আমরা লিখতে পারি এখানে দেওয়া আছে দ্রাব্যতা S ইকুয়ালস টু হচ্ছে 40। তাহলে দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাবক দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে দ্রবের পরিমাণটা হিসাব করতে হবে। মনে করি m প্রাইম গ্রাম দ্রব যোগ করতে হবে, না m প্রাইম গ্রাম দ্রব মনে করি সম্পৃক্ত অবস্থায় m প্রাইম গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে। যেহেতু আমাদেরকে একটা দ্রাব্যতা দেওয়া আছে, তো দ্রাব্যতা মানে কোন অবস্থায় স্যার, সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত, কোন অবস্থায় আমরা দ্রাব্যতা হিসেব করি? দ্রাব্যতাটা কোন ধরনের দ্রবণের জন্য? সম্পৃক্ত। সম্পৃক্তের জন্য। তাহলে আমরা ধরে নিলাম যে সম্পৃক্ত অবস্থায়, অর্থাৎ এখানে যেহেতু দ্রাব্যতা আমাকে 40 দেওয়া আছে, এই জন্য সম্পৃক্ত অবস্থায় m প্রাইম গ্রাম দ্রব ওই দ্রবণের মধ্যে দ্রবীভূত আছে, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদেরকে এই m প্রাইম এর মানটা বের করতে হবে। উপরটা কি তোলা হয়েছে? উপরের অংশটা কি করা হয়েছে? না স্যার, এখন শেষ হয়নি। এই উপরের অংশটাতে কারো সমস্যা থাকলে বলতে পারো। আরেকবার বুঝে দেন। আচ্ছা, আমাদেরকে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে আমরা 5 গ্রাম দ্রব পাই। তার মানে এই 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব আছে 5 গ্রাম। এখন দেখো পরের লাইনে আমাদের দেওয়া আছে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব যোগ করতে হবে। তার মানে আমাদেরকে আগে এই যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ দেওয়া আছে, এই 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে কতটুকু দ্রব আছে আগে সেটা নির্ণয় করবো।
তো ওইটা আগে নির্ণয় করছি যে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণের মধ্যে দ্রব আছে, আমরা হিসাব করে পাইছি এখানে 20 গ্রাম। তাহলে দ্রব যদি 20 গ্রাম হয়, দ্রবণ হচ্ছে 100 গ্রাম, তাহলে দ্রাবকের পরিমাণ হচ্ছে 100 থেকে 20 বিয়োগ করবো, 100 থেকে 20 বিয়োগ করে আমরা পাচ্ছি 80 গ্রাম। এটা কি বুঝছি? জি স্যার। ওকে, জি আর স্যার। আমাদের পরের পার্টে দেখো এখানে আমার একটু লিখতে ভুল হয়েছে, মানে ওই মিস হয়েছে। এটা তোমাদের বইতে একটা তথ্য দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবণটির দ্রাব্যতা 40। বইয়ের দিকে তাকাও, বই উদাহরণ 3 নম্বর, দ্রাব্যতা দেওয়া আছে 40, তার মানে লিখলাম দেখুন দ্রাব্যতা আমাদের দেওয়া আছে 40। তো আমরা জানি দ্রাব্যতা আমরা পাই সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে। এজন্য আমি ধরে নিলাম যেহেতু এটা দ্রাব্যতা 40 দেওয়া আছে, সেজন্য সম্পৃক্ত অবস্থায় ওই দ্রবণের মধ্যে m প্রাইম গ্রাম দ্রবীভূত থাকবে। ঠিক আছে, এখন আমরা আগে এই m প্রাইমের মানটা বের করবো। এই m প্রাইম থেকে আগে m যেটা পাইছে, আগে যে দ্রবটা পাইছে সেটা বিয়োগ করে দিলে আমাদের কি পরিমাণ দ্রব যোগ করতে হবে সেটা পাওয়া যাবে। তাহলে প্রথম অংশটা কি তোলা হয়েছে কিনা? প্রথম অংশটা কি তোলা হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে তো আমি এর পরের অংশে যাচ্ছি। এখন আমরা জানি S equals to হচ্ছে 100 small m divided by capital M minus small m। এখন প্রশ্ন হচ্ছে স্যার একটু কথা চিন্তা করে দেখেন। মনে করো, আমি একটু সহজে বোঝার জন্য বলতেছি, মনে করো তোমাকে সকালবেলা চা পান করতে দিছে, ঠিক আছে, কিন্তু দেখলে তোমার চায়ের মধ্যে চিনি কম হয়েছে, তো তোমার যতটুকু প্রয়োজন তার চেয়ে কম দিছে। তার মানে তুমি এখন কি করছো, আগে চিনি কতটুকু দিছে সেটা বের করে ফেলছো, এরপর তোমার চিনি কতটুকু লাগবে। তো চিনি যখন যোগ করবা তখন সেক্ষেত্রে চিনি লাগবে বলে তুমি চিনি যোগ করতেছো, ঠিক আছে। তো চিনি যোগ করলে সেক্ষেত্রে কি পানির পরিমাণটা কি চেঞ্জ হয় কিনা, মানে চায়ের লিকার যতটুকু দিচ্ছে সেটা কি চেঞ্জ হয় কিনা? তুমি চিনি বাড়াচ্ছ তোমার প্রয়োজন বলে, তুমি চিনি বাড়াচ্ছ, কিন্তু চায়ের লিকারের পরিমাণ কি চেঞ্জ হবে কিনা? না স্যার। সেই জন্য আমাদের দেখো দ্রাবক অসম্পৃক্ত অবস্থায় যা ছিল পরবর্তীতে দ্রাবকের পরিমাণটা সেম থাকবে, কিন্তু দ্রবটা ভিন্ন হবে। যেমন মনে করো তোমার চায়ের মধ্যে আগে 1 চামচ চিনি দিছিল, এখন তুমি আরো 2 চামচ চিনি বাড়িয়ে দিছো, তারপরে তোমার চায়ের মধ্যে এখন চিনির পরিমাণ হচ্ছে কতটুকু? 3 চামচ। এখন তুমি নির্ণয় করবে যে এই 3 চামচ থেকে আগের 1 চামচ বিয়োগ করে দিলে কয় চামচ চিনি যোগ করছো সেটা তোমাকে নির্ণয় করতে হবে। বুঝছি কথাটা? তাহলে তোমার লিকারের পরিমাণটা ঠিক থাকবে, তুমি কি করছো প্রথমে চিনি কতটুকু আছে সেটা বের করছো, পরবর্তীতে তোমার চাহিদা পূরণ করতে গেলে অর্থাৎ সম্পৃক্ত করতে গেলে তোমার চিনির পরিমাণ কত লাগবে সেটা বের করছো, এরপর কতটুকু চিনি যোগ করতে হবে তোমাকে সেটা ওই যে পরটা থেকে আগে বিয়োগ করে দিলে পেয়ে যাবে। এই কথাটাই বুঝছি কিনা স্যার? লিকার ঠিক থাকবে, শুধু চিনির পরিমাণটা আমরা বাড়াই দিব। তাহলে এখানে দ্রাবকটা ঠিক থাকবে, শুধু দ্রবটা ভিন্ন হবে। কথাটা কি বুঝা গেছে স্যার? স্যার আরেকবার বলেন একটু। আচ্ছা, আবার বলছি, উদাহরণটা একটু খেয়াল করে দেখেন স্যার। চা পান করতেছি, আমাকে চায়ের লিকারের মধ্যে 1 কাপ লিকার দিছে, সেই লিকারের মধ্যে 1 চামচ চিনি দিছে। তো 1 চামচ চিনি দেওয়ার কারণে আমার যতটুকু প্রয়োজন সেই মিষ্টিটা ওই চায়ের মধ্যে নাই, তার মানে এটা হচ্ছে অসম্পৃক্ত। তো অসম্পৃক্ত বলে আমি পরবর্তীতে ঠিক করলাম যে আমার ওই 1 কাপ চায়ের মধ্যে 3 চামচ চিনি প্রয়োজন, ঠিক আছে। তাহলে আমি পরবর্তী হিসাব করলাম যে কি আমার চিনি লাগবে যে কতটুকু? 3 চামচ। তাহলে এখন আমি প্রথমে এই 3 চামচটা বের করবো, 3 চামচ থেকে আগের 1 চামচ বিয়োগ করে দিলে কয় চামচ চিনি আমাকে যোগ করতে হবে সেটা নির্ণয় করা যাবে। তাহলে আমরা প্রথমে যেটা অঙ্কের ক্ষেত্রে প্রথমে যেটা দেওয়া ছিল আমাদেরকে একটা অসম্পৃক্ত অবস্থায় আমরা দ্রবের পরিমাণটা বের করছিলাম যে 20 গ্রাম দ্রব। এখন দেখবো যে সম্পৃক্ত অবস্থায় ওখানে কতটুকু দ্রব আছে, ঠিক আছে। তাহলে এই সম্পৃক্ত অবস্থার দ্রব থেকে ওই অসম্পৃক্ত অবস্থার দ্রবটা যদি আমরা বিয়োগ করি, আগেরটা যদি বিয়োগ করি তাহলে কতটুকু দ্রব যোগ করতে হবে সেটা নির্ণয় করা যাবে। বুঝছে? আবার বলেন। জি স্যার বুঝছি। আচ্ছা, তো শুনে নিও যে কোনো বুঝবে না, শুনে নিও এটা। আচ্ছা, তাহলে এখন দেখো তোমাকে এই এনজাইমের মানটা বের করতে হচ্ছে, সম্পৃক্ত অবস্থায় কি পরিমাণ দ্রবীভূত আছে সেটা নির্ণয় করতে হচ্ছে। তো সম্পৃক্ত অবস্থাতে যদি নির্ণয় করি তাহলে এখানে পক্ষান্তর করলে আমরা আগে মানগুলো বসাই। এস এর মান দেওয়া ছিল আমাদের 40 m - m, আমরা দ্রাবক আগের ওখানে পেয়েছিলাম দ্রাবক হচ্ছে কতটুকু
m পরিমাণ আগে পেয়েছিলাম 80 গ্রাম আর 100 ইনটু m প্রাইম। এখন যদি আমরা পক্ষান্তর করি এখান থেকে পাবো 100 m প্রাইম ইকুয়ালস টু 40 ইনটু 80 গ্রাম, বা 100 m প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 3200 গ্রাম। এখান থেকে আমরা পাচ্ছি সুতরাং m প্রাইমের মান হচ্ছে 32 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি ওই দ্রবণটাকে অসম্পৃক্ত দ্রবণটাকে যদি সম্পৃক্ত করতে হয় তাহলে সেখানে দ্রব লাগবে 32 গ্রাম। তাহলে অসম্পৃক্ত অবস্থা ছিল 100 গ্রাম, সম্পৃক্ত করতে গেলে দ্রব লাগবে 32 গ্রাম। তার মানে কতটুকু দ্রব যোগ করতে হবে আরো? 32 গ্রাম দ্রব। 32 গ্রাম। 32 গ্রাম কিভাবে হয় স্যার? 12 গ্রাম। 32 থেকে 20 বিয়োগ দিতে হবে। অসম্পৃক্ত অবস্থায় যে দ্রব ছিল 20 গ্রাম, এখন এটাকে সম্পৃক্ত করতে গেলে দ্রব লাগবে 32 গ্রাম। তাহলে আমাদেরকে দ্রব যোগ করতে হচ্ছে অতিরিক্ত 32 থেকে 20 বিয়োগ করে দিব, আগে তো ছিল 20 গ্রাম, 12 গ্রাম। তাহলে 12 গ্রাম দ্রব আমাকে 12 যোগ করতে হবে। ওকে, সুতরাং এখানে লিখতে হবে দ্রব যোগ করতে হবে, দ্রব যোগ করতে হবে 32 বিয়োগ 20 গ্রাম, 12 গ্রাম। বুঝা যায় কিনা দেখো। আগে তুলে ফেলো, তুলে দেখো সমস্যা আছে কিনা। তোলা হয়েছে? করা হয়েছে কিনা? জি স্যার। ওকে স্যার, তাহলে এর পরের প্রশ্নটা দেখো, এটা করা হলে এর পরেরটা দেখো, এর পরেরটা ইম্পর্টেন্ট, এটা সৃজনশীল হিসেবে আসতে পারে। এটার মতো সরি, এটার মতো করে আসতে পারে। আমাদের কি কি দেওয়া আছে, যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটাকে শীতল করতে হবে, শীতল করে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি নামিয়ে নিয়ে আসা হয় তাহলে কি পরিমাণ দ্রব কেলাসিত হবে। এখন এই কথাটা মানে হচ্ছে, স্যার একটু যদি উদাহরণ দিই, একটু যেহেতু চায়ের উদাহরণ দিয়েছে, অনেক সময় দেখা যায় যে আমাদেরকে গরম চা দেয় কাপের মধ্যে, তো এগুলো যা চিনি দেয়, ধরে আমার বাসায় আমার মা দিচ্ছে, তাহলে মা যখন আমাকে চা দেয় সেগুলো চিনিগুলো ভালোভাবে নেড়েই দেয়, ঠিক আছে। তো যখন আমরা ধরো চাটাকে একটু ঠান্ডা করে খাই, অনেক সময় দেখা যায় যে চায়ের কাপের নিচের দিকে কিছু চিনি জমা হয়ে থাকে, তো দেখে মনে হয় যে কি অথবা চিনিগুলো না নেড়ে দিয়ে দিচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে চিনিগুলো কি নেড়ে দিয়েছিল, অর্থাৎ দ্রবীভূত করে দিয়েছিল, কিন্তু চাটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কিছু চিনি তলায় জমা হয়ে থাকে। তাহলে এই যে তলায় কিছু চিনি জমা হয়ে আছে সেটাকে বলা হচ্ছে কেলাসিত চিনি, কেলাসিত হওয়া বা জমা হওয়া। এখন দেখা যায় একটা উত্তপ্ত দ্রবণের মধ্যে যতটুকু দ্রবীভূত থাকতে পারে, ঠান্ডা করা হলে ওই পরিমাণ দ্রবীভূত থাকতে পারে না। তাহলে
যে যেগুলো দ্রবীভূত হতে পারবে না সেগুলো তলায় কেলাসিত হয়ে থাকবে। আবার বলছি স্যার, একটা উত্তপ্ত দ্রবণ যতটুকু দ্রবকে দ্রবীভূত করে রাখতে পারে, তার ঠান্ডা হলে একটা শীতল দ্রবণ ওই পরিমাণ দ্রবকে দ্রবীভূত করে রাখতে পারে না। তাই যতটুকু দ্রবীভূত করতে পারে ততটুকু তো দ্রবীভূত থাকবেই, যেগুলোকে সে দ্রবীভূত করতে পারবে না সেগুলো তলায় জমা হয়ে থাকবে। এভাবে তলায় জমা হওয়াটাকে বলা হচ্ছে কি কেলাসিত হওয়া। এখন আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে একটা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত দ্রবণ সেটাকে ঠান্ডা করতে বলছে, ঠান্ডা করে 25 ডিগ্রিতে নামিয়ে নিয়ে আসতে বলছে। বলছে যে যদি আমরা শীতল করি তাহলে কি পরিমাণ দ্রব যে তলায় জমা হয়ে যাবে, কি পরিমাণ দ্রব কেলাসিত হবে। ঠিক আছে, প্রশ্নটা বুঝে নিয়েছি। এখন এক্ষেত্রে আমাদের দেখো, আমাদের সুবিধার জন্য আমাদেরকে এখানে দুইটা তাপমাত্রা দেওয়া আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এই দুইটা তাপমাত্রায় আমাদেরকে দ্রাব্যতার মান দেওয়া আছে, একটা 60 আর একটা 40। তার মানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা হচ্ছে 60, 25 ডিগ্রিতে হচ্ছে 40। তাহলে এই দুইটা তথ্যকে ব্যবহার করে আমাদেরকে কেলাসিত দ্রবের পরিমাণ হিসেব করতে হবে। তো এই প্রশ্নটাকে এখানে তো বইতে এভাবে কথা আকারে দিয়েছে, হয়তো আমাদের দেখবো যে পরীক্ষার প্রশ্নের মধ্যে একটা চিত্র দিয়ে দিয়েছে। তো চিত্রটা কিরকম হতে পারে একটু দেখে নাও, সাথে চাইলে এটাও নিতে পারো। 3 নাম্বার প্রশ্নটাকে আমাদেরকে এভাবে দিতে পারে, স্যার আপনি আটকে গেছেন। দেখো প্রশ্নটাকে আমাদেরকে এভাবে দিতে পারে, যে কথাটাকে একটু লাইন আকার দিয়েছিলাম এখানে স্ক্রিনের মধ্যে, সেটাকে তোমাদের পরীক্ষা এভাবে চিত্রের মাধ্যমে দিতে পারে যে 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ শীতল করা হলে কি পরিমাণ দ্রব কেলাসিত হবে। তোমরা কি চিত্রটা দেখতে পাচ্ছ? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, সেটাকে শীতল করে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে নিয়ে আসা হলে দেখা যায় সেক্ষেত্রে কিছু পরিমাণ দ্রব পাত্রের তলায় জমা হয়ে থাকে, যেগুলোকে বলা হয় কেলাসিত দ্রব। এখন প্রশ্ন হচ্ছে যে কি পরিমাণ দ্রব কেলাসিত হচ্ছে বা নিচে জমা হচ্ছে, এটা পরিমাণ হিসেব করতে হবে। তো এটা হিসেব করার জন্য আমাদেরকে যেহেতু দুইটা দ্রাব্যতা দেওয়া আছে, এখন আমরা উত্তপ্ত দ্রবণ নিয়ে আগে কাজ শুরু করব। উত্তপ্ত দ্রবণের মধ্যে আমাদের দ্রবণের পরিমাণ দেওয়া আছে, কিন্তু এখানে দ্রব কতটুকু বা দ্রাবক কতটুকু সেটা পরিমাণ দেওয়া নেই। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে এই উত্তপ্ত দ্রবণের মধ্যে যে 100 গ্রাম দ্রবণ আছে, সেই 100 গ্রাম দ্রবণের মধ্যে দ্রব এবং দ্রাবকের পরিমাণ হিসেব করা। তো এক্ষেত্রে আমাদেরকে দ্রাব্যতাটা ব্যবহার করতে হবে। তাহলে চিত্রটা কি আঁকা হয়েছে কিনা? স্যার চিত্র কি আঁকা হয়েছে? জি স্যার। ওকে স্যার। স্যার ম্যাথটা একটু বড় তো সেজন্য মুছে ফেলছে। তো আমরা প্রথমে কাজ শুরু করব 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা আমাকে এস এর পরিমাণ দেওয়া আছে, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে 60, দ্রবণের ভর, দ্রবণের ভরটাকে আমরা ক্যাপিটাল এম ধরি। ক্যাপিটাল এম সমান হচ্ছে এখানে দেওয়া আছে 100 গ্রাম। তাহলে দ্রবের ভর আমাদের কিন্তু জানা নেই, দ্রবের ভর সেটা ধরলাম আমি স্মল এম, এটার পরিমাণ জানা নেই। এখন আমার প্রথম কাজ হচ্ছে এখান থেকে আমি দ্রবের ভরটাকে হিসেব করব। তো দ্রবের ভরকে কিভাবে হিসেব করা যায়, যে আমরা জানি S equals to 100 small m divided by capital M minus small m। তাহলে এখানে যদি আমরা করতে যাই, S এর মানটা আমাদের দেওয়া আছে 60,
100 m, ক্যাপিটাল এম এর মানটা দেওয়া আছে 100 মাইনাস m। এখন এখান থেকে আমরা পক্ষান্তর করে দেখো নিচের দিকে, এখান থেকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে পাবো 100 m equals to 6000 minus 60 m, বা 100 m plus 60 m equals to 6000, আবার নিচে দেখা যাচ্ছে, বা 160 m equals to হচ্ছে 6000। সুতরাং m equals to, তাহলে 6000 কে 160 দিয়ে ভাগ করে তো কত আসে দেখো, 6000 কে 160 দিয়ে ভাগ করে দেখো, স্যার 37.5। 37.5। তাহলে আমাদের উত্তপ্ত অবস্থায় আমাদের যে 100 গ্রাম দ্রবণ ছিল সেখানে আমরা দ্রবের পরিমাণটা পাচ্ছি 37.5 গ্রাম। 5 তাহলে দ্রব যদি 37.5 গ্রাম হয় তাহলে দ্রাবক কতটুকু হবে স্যার? পানি 100 কতটুকু হবে? minus 37.5। তাহলে 100 থেকে এটা বিয়োগ করে দিব। তোমরা কি করতেছো খাতায়? খাতায় কি করতেছো কিনা? স্যার ওকে স্যার, লিখা হলে বলবা, লিখা হয়ে গেলে বলিও। তুলা শেষ স্যার। হ্যাঁ, তোলা শেষ। ওকে, তাহলে আমি এর পরের পার্টে আসতেছি। আমি যেহেতু দ্রব পেয়েছি সুতরাং দ্রাবকের পরিমাণ সব দেখা যাচ্ছে। দ্রাবকের পরিমাণ m মাইনাস m ইকুয়ালস টু হচ্ছে 100 মাইনাস 37.5 গ্রাম। তাহলে এখানে আসবে 62.5 গ্রাম। 100 থেকে বিয়োগ করে আমরা পাবো 62.5 গ্রাম। এখন আমরা শীতল দ্রবণটা নিয়ে কাজ শুরু করব 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। শীতল দ্রবণের মধ্যে দেখো তো দ্রাব্যতা, যেহেতু আমাকে প্রথমে একটা দ্রাব্যতা দেওয়া ছিল সেজন্য আমি এই দ্রাব্যতাটাকে ধরলাম S1। স্যার। প্রথমটা S হচ্ছে, এটাকে S1 স্যার। ধরবো। তাহলে S1 সমান হচ্ছে আমাকে দেওয়া আছে 40 হ্যালো স্যার। দ্রবের পরিমাণ। তার মানে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই সম্পৃক্ত দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে সেটা পরিমাণটাকে আমি বললাম m প্রাইম। দ্রবের পরিমাণটা হচ্ছে m প্রাইম, এটা আমি ধরে নিছি। তাহলে দ্রাবকের পরিমাণ। আচ্ছা স্যার। স্যার একটা প্রশ্ন স্যার, স্যার যখন আমরা একটা উত্তপ্ত দ্রবণকে ঠান্ডা করি তখন সেক্ষেত্রে কি দ্রাবক কমে যায় কিনা? যেমন ধর তোমাকে 1 কাপ চা দিয়েছিল, সেটা ঠান্ডা হয়ে গেলে চায়ের পরিমাণ কি কমে যায় কিনা? আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে। হ্যাঁ স্যার বলেন। স্যার এখানে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাবক 40, কেমনি এটা কি বাইর করছে নাকি নির্দিষ্ট? নির্দিষ্ট করে না, এখানে স্যার দ্রব তো উল্লেখ করে দেয় নাই। যদি দ্রব উল্লেখ করতো তাহলে আমরা বলতাম সেটা নির্দিষ্ট। এটা এমনি একটা মান দিয়েছে। প্রশ্ন এমনি দেওয়া এমনি আছে। 25 ডিগ্রি সেলসিয়াস প্রশ্নে দেওয়া আছে। প্রশ্নের মধ্যে প্রশ্ন দেওয়া দেওয়া আছে এটা। যদি আমার দ্রবটা যদি নির্দিষ্ট করে দিত তখন সেক্ষেত্রে কিন্তু এটা একটা ধ্রুব মান হতো। যেমন সোডিয়াম ক্লোরাইডের জন্য হচ্ছে সেটা কত 34, এটা নির্দিষ্ট। দ্রব যদি উল্লেখ করে দেয় নির্দিষ্ট করে তখন সেটা মান ধ্রুব, কিন্তু দ্রব আমাদের উল্লেখ করে দেয় না কি দ্রব এটা। ঠিক আছে, এখানে একটা এমনি মান দিয়েছে আর কি।
এখন আমার ওই যে প্রশ্ন যেটা ছিল স্যার, এক কাপ চা গরম অবস্থা ছিল, সেটাকে ঠান্ডা করলে কি চায়ের পরিমাণ কমে যায় কিনা? কোনো উত্তর নেই? কথাটা মনে হয় বুঝি নেই। না স্যার কম না। তাহলে আমরা বলবো চায়ের পরিমাণ কমে, অর্থাৎ দ্রাবকের পরিমাণ আগে যা ছিল এখনো দ্রাবক তাই, অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দ্রাবক যা ছিল 25 ডিগ্রিতেও দ্রাবকের পরিমাণটা সেম থাকবে, কিন্তু দ্রবটা ভিন্ন হবে। দ্রব ভিন্ন কিন্তু দ্রাবকের পরিমাণটা সেম থাকবে। তো এই ক্ষেত্রে আমরা হিসাব করব যে দ্রবের পরিমাণ m প্রাইমের মানটা কত। এখন S1 ইকুয়ালস আমরা লিখতে পারি 100 m প্রাইম ক্যাপিটাল M মাইনাস স্মল m, বা এখন মান বসাই। S1 এর মান দেওয়া ছিল আমাকে 40, এখানে হচ্ছে 100 m প্রাইম m মাইনাস m এর মান দেওয়া আছে, আমরা বের করছি এখানে m মাইনাস m হচ্ছে 62.5, বা 100 m প্রাইম ইকুয়ালস হচ্ছে 40 ইনটু 62.5। এখন এই দুটো গুণ করে কত আসে স্যার একটু বলতে হবে। 40 এর সাথে 62.5 গুণ করি, কত আসে দেখো তো, 40 এর সাথে 62.5 গুণ করে। স্যার টোটাল 100 দিয়ে ভাগ করে হ্যাঁ, একবার 100 দিয়ে ভাগ করে বলতেছো। হ্যাঁ বলো কত আসে। 25 25, ভেরি গুড। তাহলে এখানে একবার 100 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে m প্রাইম এর মানটা পাবো, m প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 25 গ্রাম। তাহলে দেখো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবের পরিমাণ ছিল 37.5 গ্রাম, আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এসে দ্রবীভূত আছে কতটুকু, 25 গ্রাম। তাহলে বাকি যেগুলো সে অবশিষ্ট গুলো কেলাসিত হয়ে যাবে বা নিচে তলায় পড়ে থাকবে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রবীভূত ছিল 37.5 গ্রাম, আর 25 ডিগ্রিতে দ্রবীভূত আছে 25 গ্রাম। তাহলে বাকি যেগুলো অতিরিক্ত যেগুলো সেগুলো তলায় পড়ে থাকবে। সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে সুতরাং কেলাসিত দ্রবের পরিমাণ, সময় যেহেতু প্রায় শেষ, কেলাসিত দ্রবের পরিমাণ, কেলাসিত দ্রবের পরিমাণ হচ্ছে 37.5 মাইনাস 25, 12.5 গ্রাম। তার মানে এই 12.5 গ্রাম দ্রব পাত্রের তলায় পড়ে থাকবে। এটা কি পারবো কিনা স্যার? ওকে স্যার, সময় শেষ। জি স্যার পারা যাবে স্যার। ওকে স্যার। স্যার সেম এরকম 2-3টা স্যার ম্যাথ দিয়ে দেন হোমওয়ার্ক, আচ্ছা, তোমাদের হোমওয়ার্ক করলে তোমরা, easy হয়ে যাবে। হ্যাঁ হোমওয়ার্ক তোমরা অনুশীলনীতে পাবে। আমি একটা বোর্ডে কাজ দিচ্ছি। বলছেন বুঝে না হুম, স্যার হ্যাঁ বলেন। বুঝে না। আপনি যেটা লিখছেন এখানে ক্লিক, বুঝি না এখন আমি যেটা লিখছি। স্যার ওইটা ফটো আসতেছে না তো, ছোট আসতেছে লেখা। ওইটা কালো কালো আসতেছে, তো স্যার কালো আমি, আসতেছে দেখাচ্ছি। মানে আপনার লেখায় টিপ দিছি স্যার, ওইখানে কালো আসতেছে। আমার লেখা কি বেশি বৃষ্টি? না স্যার, মানে কালো কালো আসতেছে, দেখেন না, কেউ গ্রুপে একটা দিছি স্যার, গ্রুপ দেখেন। পাঠাই দাও, কেউ স্ক্রিনশট মানে গ্রুপে পাঠাই দাও। আচ্ছা স্যার, এখানে তো আপনারা তো বললেন বোর্ডে নিতে, তো বোর্ডে নিলে তো এভাবেই আসতেছে। আমি তো স্লাইডে নিতে পারতাম, বোর্ডে নিলে এভাবেই আসবে, একটু স্যার কষ্ট করে। গ্রুপে দিছি স্যার, আচ্ছা, স্যার তোমরা, গ্রুপে দিছি, দেখেন হ্যাঁ না। স্ক্রিনশট নিলে একটু ছোট আসবে। তোমরা তো বললা যে লেখা স্পষ্ট দেখা যাচ্ছে। তোমাদের একটা কাজ দিচ্ছি, সেই কাজটা হচ্ছে 10 নাম্বার, 154 পৃষ্ঠা 10 নাম্বার। স্যার 100 কত পৃষ্ঠা? 154 পৃষ্ঠা বইতে, 154 পৃষ্ঠা দেখো, 154 পৃষ্ঠা 10 নাম্বারটা।
154 পৃষ্ঠা 10 নম্বর। ওকে স্যার, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।